আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ডের 2026 সালের গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। গত ক্লাসেও কিন্তু আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখেছি, তবে আজকে আমরা সর্বশেষ যে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের সমাধানকে আজকে দেখব। আমরা তাহলে কথা না বাড়িয়ে প্রশ্নগুলো কি আছে একটু দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটি আছে, প্রমাণ করো যে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। ঢ নাম্বার আছে হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন আবশ্যক, অর্থাৎ শুধু অঙ্কনের চিহ্ন দিতে হবে, বিবরণ দেওয়ার দরকার নেই, এবং চিত্রটা অঙ্কন করতে হবে। আর মধ্যাহ্ন নাম্বার যে অঙ্কটি আছে এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একের ড নাম্বার প্রশ্নের আমরা আগে উত্তরটা দেখে নিই একটু কি হবে। তাহলে বিশেষ নির্বাচন যেটা লিখতে হবে, দেখো প্রশ্নের আলোকে যে কথাগুলো লেখা সেটাকেই বলা হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখব, মনে করি বৃত্তের অন্তর্লিখিত ABCD। আমরা কি বিশেষ নির্বাচন লিখব? দেখো বৃত্তের অন্তর্লিখিত যে কথাটি আছে তারই আলোকে কিন্তু লিখব। বৃত্তের অন্তর্লিখিত ABCD সামান্তরিক ABCD একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে ABCD একটি আয়ত। তাহলে মনে করি বৃত্তের অন্তর্লিখিত ABCD সামান্তরিক। ABCD একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে ABCD একটি আয়ত। প্রমাণ করতে হবে যে ABCD একটি আয়ত। ABCD একটি আয়ত। এখন আসি প্রমাণে আমরা কি করব। দেখো প্রমাণে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা প্রমাণ করতে হলে আমাদের চিত্রেতে কি করতে হবে, আমরা যদি প্রতিটি কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি যদি দেখাতে পারি, প্রতিটি কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা কিন্তু আয়ত হবে। এখানে 4টা কোণ আছে, 4টা কোণকে যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি বা 1 সমকোণ যদি প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এটা আয়ত বলা যাবে। তে এখন আরেকটি কথা আছে যে যদি সামান্তরিক হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়। আমরা যদি জানি যে সামান্তরিকের কি শর্ত কি সামান্তরিক হওয়ার শর্ত কি। সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হতে হয়। তাহলে বিপরীত বাহুগুলো সমান হয় এবং কি বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটা 70 হলে এটাও 70 হবে, এটা যদি 120 হয় তাহলে এটাও 120 হবে, এরকম। তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলোও সমান, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের শর্ত। তাহলে সেই শর্তের আলোকে আমরা প্রথমে এখানে লিখতে পারি, এখানে দেখো আমরা যেহেতু এটাকে বলা আছে ABCD একটি সামান্তরিক, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ABCD একটি সামান্তরিক, যেহেতু ABCD একটি সামান্তরিক, সুতরাং আমরা কি বলতে পারি, তাহলে এই কোণ এ কোণ আর সমান সমান আমরা সেই কোণটাকে সমান বলতে পারি, কারণ সামান্তরিক যেহেতু, তাহলে বিপরীত কোণ দুইটি সমান। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং কোণ A সমান সমান কোণ C, এ কোণ সমান সমান C কোণ, আমরা 1 নাম্বার দিলাম। এবং যথার্থতা বা সাইড নোটে যেটা লিখতে হবে সেটা কি আমরা বলতে পারি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। যেহেতু
যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই শর্তেই কিন্তু আমরা এ কোণ সমান সমান সি কোণ কিন্তু লিখতে পারবো, আবার ডি কোণ সমান বি কোণও লিখতে পারবো। আমরা যে কোনো একটা সাইড নিলাম, আমরা এ কোণ আর সি কোণটা নিলাম। এখন দ্বিতীয়ত আবার আমরা কি বলতে পারি, আরেকটা আমাদের 23 নম্বর উপপাদ্যের যে প্রমাণটা রয়েছে, সেখানে 23 নম্বরের প্রমাণে লেখা আছে, দেখবা যে কোনো বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, তাহলে সেই ক্ষেত্রে বিপরীত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে সেই শর্তে আমরা আবার কি লিখতে পারি, এ কোণ আর যোগ সি কোণ, এই দুইটা কোণ বিপরীত কোণ দুইটার সমষ্টি 2 সমকোণ। তাহলে হয় এ কোণ যোগ সি কোণ সমান 2 সমকোণ, অথবা বি কোণ সমান প্লাস ডি কোণ সমান সমান কিন্তু আমরা 2 সমকোণ লিখতে পারবো। তাহলে এ কোণ যোগ সি কোণ আমরা তাহলে আবার লিখতে পারি কোণ এ যোগ কোণ সি সমান সমান আমরা লিখতে পারি 2 সমকোণ, 2 সমকোণ। এখন এটা সাইড নোট কি হবে, সাইড নোট হবে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা কোণগুলো সমান। আর এখন আমরা যেটা লিখব, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, যেহেতু এটা একটা 4টা বাহু দ্বারা আবদ্ধ চিত্র, সেই কারণে এটা চতুর্ভুজ বলা যাবে, সামান্তরিকও বলা যাবে। যাই হোক, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি 2 সমকোণ সংখ্যায় লিখলাম আমরা 2 সমকোণ। এটা হচ্ছে সাইড নোট, আমরা লিখে দিলাম। এখন আসি, দেখো ওপরে আমাদের এ কোণ আর এ কোণ সমান কি লেখা আছে, সি কোণ, বা সি কোণের জায়গাতে আমরা এ কোণটাকে লিখতে পারবো, যে কোনো একটা অক্ষর লিখলেই হবে আমাদের। তাহলে এ কোণ যোগ আমরা সি কোণের জায়গাতে এ কোণটাকে লিখলাম, এ কোণ সমান সমান 2 সমকোণ। এটা কোথা থেকে পেলাম, 1 নং থেকে। সেই কারণে কিন্তু আমরা এখানে একটু 1 নম্বর দিয়ে রাখছি, সমকোণ এখানে কোথা থেকে পেলাম, 1 নং হতে। আমরা একটু লিখে দিলাম যে 1 নং হতে। এখন আসি, এ কোণ দুটা যোগ করলে কি হবে, 2 কোণ এ, অর্থাৎ 2 কোণ চিহ্ন আমরা সবসময় নিচের টানটা একেবারে প্লেন হবে। দেখো আমাদের একেবারে নিচের টানটা সবসময় এই কোণগুলোর টান কিন্তু নিচের টানটা একেবারে সমান প্লেন হতে হবে, উপরেরটা বাঁকা হোক সমস্যা নেই, এটা একেবারে সোজা হতে হবে নিচের টানটা, তাহলে তাছাড়া কিন্তু কোণ হবে না। এখন আসি, এই দুটা কোণ যদি যোগ করি, তাহলে 2 কোণ এ সমান সমান আমাদের 2 সমকোণ হয়, 2 সমকোণ আমরা লিখলাম। এখন আসি, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 2 হয়ে 1 হয়ে যাবে। তাহলে এ কোণ সমান সমান 2 সমকোণ 2 দ্বারা ভাগ করলে, অতএব কোণ এ সমান সমান 1 সমকোণ। অতএব এ কোণ সমান যদি 1 সমকোণ হয়, তাহলে এখানে আমরা সি কোণ সমান, যেহেতু এ কোণ আর সি কোণ সমান, তাহলে অতএব সি কোণ সমানও কি, সি কোণ সি সমানও হচ্ছে আমাদের 1 সমকোণ। এখন আসি, যেহেতু এ কোণ এবং সি কোণ, দেখো আমাদের এ কোণটা এর পাশে ছিল, সি কোণটা তার বিপরীত পাশে ছিল, দুটা কোণই 1 সমকোণ করে হলো। এখন কথা হলো যে যেহেতু এ কোণ আর সি কোণ যেহেতু 1 সমকোণ হলো, অনুরূপভাবে আমরা বি কোণ আর ডি কোণও কিন্তু আমরা 1 সমকোণ প্রমাণ করতে পারি একইভাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দরকার নেই, এখন আমরা শুধু লিখব অনুরূপভাবে কোণ কি, বি কোণ বি সমান সমান বি কোণ সমান সমান কোণ ডি, বি কোণ সমান ডি কোণ সমান 1 সমকোণ। আর 1 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণ যেহেতু 1 সমকোণ করে আছে, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়তন। সুতরাং
সুতরাং এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়ত। সুতরাং এ বি সি ডি সামান্তরিক সামান্তরিক সামান্তরিকটি সামান্তরিকটি একটি একটি আয়ত। আমাদের এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা আয়ত লিখে এখানে প্রমাণিত লিখে দিব, প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু 1-এর 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এখন আমরা পরের যে প্রশ্নটি আছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কিন্তু বৃত্ত আগে একটা দাগায় নিতে হবে, যেটা প্রশ্নে কিন্তু আছে আমাদের। তাহলে প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাদের আগে বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে 4 সেন্টিমিটার, আমাদের একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। আমি এই বৃত্তটাকে 4 সেন্টিমিটার দিয়ে কিন্তু দাগানো আছে। আমি জাস্ট ওই পরের যে প্রশ্ন অর্থাৎ নাম্বার প্রশ্ন অনুযায়ী কিন্তু আমি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করেই কিন্তু তারই ভিতরে আমরা আগের উত্তরটা করলাম। এখন আসি আমাদের যে কাজটুকু করতে হবে। এখন বিশেষ নির্বাচন যদি আমি লিখি তাহলে কি লিখবো, দেখো যে একেবারে আমাদের এখানে অঙ্কন করতে হবে, সেই অনুযায়ী একেবারে যদি লিখি তাহলে একবারে আমরা তাহলে কি লিখতে পারি, অঙ্কনের যায় যদি একবারই লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমাদের এখানে তাহলে কেন্দ্র বিন্দু যেটা সেটা ও। আর এখান থেকে আমরা একটু যোগ করে দিব যে এটা বৃত্তের ওপরে এ একটা বিন্দু আছে। তাহলে আমরা এখানে ওর থেকে একটু সোজা করে আমরা এখানে একটা এ পর্যন্ত এখানে একটা এ দিলাম। এখন আসি আমরা যে কথাটুকু লিখতে হবে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা একেবারে লিখেছি অঙ্কনের মতোই আমরা লিখব যে 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র, আমরা এখানে বিশেষ নির্বাচনে লিখতে পারি, বিশেষ নির্বাচন লিখবো। এটা কিন্তু আমাদের শুধু বিশেষ নির্বাচনটাই লিখতে হবে। বিশেষ নির্বাচন দিয়ে লিখে দিলাম আমি। এখন আমাদের কিন্তু অঙ্কনের কথা বলা হয়নি, অঙ্কনের বিবরণ দিতে হবে না। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের ওপরে এ একটি বিন্দু, এবং বৃত্তের ওপর এ একটি বিন্দু, যেখানে ও এ সমান ওর থেকে এ পর্যন্ত কিন্তু 4 সেন্টিমিটার, যেখানে ও এ সমান 4 সেমি, এইটুকু আমাদের লিখতে হবে। এখন এ বিন্দুতে ও এ সমান 4 সেন্টিমিটার, এখন এ বিন্দুতে আমাদের একটা অঙ্কন করা হলো, অর্থাৎ স্পর্শক অঙ্কন করব আমরা। এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হলো। এ বিন্দুতে এপি একটি স্পর্শক অঙ্কন করা হলো। আমরা এখন একটি স্পর্শক অঙ্কন করা হলো। প্রশ্নে কিন্তু 4 সেন্টিমিটার ব্যাসার্ধের কিন্তু বৃত্ত অঙ্কনের কথা কিন্তু আগে বলা আছে, যার কারণে ওগুলো আর কিছুই কাজ করে না। আমরা শুধু এখন স্পর্শক অঙ্কন করব। এই স্পর্শক অঙ্কনটা করব কিভাবে, আমরা কিন্তু আগে কিন্তু এই 4 সেন্টিমিটার নিয়ে আগে বৃত্তটা অঙ্কন করে রেখেছিলাম, যার কারণে ওই বৃত্তটি আমরা কিন্তু কাজ করব। তোমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এখানে তোমরা স্কেল দিয়ে তোমরা আগে 4 সেন্টিমিটার আগে একটা রেখা টেনে নিয়ে ওই 4 সেন্টিমিটারের মাপ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নিবা। এখন আসি আমরা এখানে স্পর্শক আঁকানোর জন্য আমাদের কি করতে হবে। স্পর্শক আঁকানোর জন্য আমাদের এখান থেকে একটা বৃত্তচাপ
বৃত্তচাপ নিতে হবে। আমাদের একটা বড় করে বৃত্তচাপ নিতে হবে। দেখো আমরা কিভাবে আমরা বৃত্তচাপ আঁকবো। ওখান থেকে একটা, তারপরে এখান থেকে আবার কাটতে হবে, এখান থেকে কাটতে হবে, তারপরে এখান থেকে ওপর দিকে কাটতে হবে, এখানেও কাটতে হবে। আমাদের এখানে এটা একটু আরেকটু বড় করতে হবে। বড় করলাম। এখন আসি, এখান থেকে একবার বৃত্তচাপ দিয়ে এখানে কাটতে হবে। দেখো এখান থেকে একবার, অর্থাৎ লম্ব যেভাবে দাগাতে হয় ঠিক সেইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখন যে বিন্দুতে আমাদের ক্রসিং হলো, এখান থেকে এর থেকে আমরা যোগ করে দিব পি পর্যন্ত, তাহলে আমাদের কিন্তু স্পর্শক হয়ে যাবে। আমরা এখান থেকে এখন আমরা এপি, এখানে আমরা পি বিন্দু দিয়ে দিলাম, তাহলে এপি একটা স্পর্শক। এপি আমরা এখানে পি বিন্দুটা দিয়ে দিলাম, তাহলে দেখো আমাদের স্পর্শক অঙ্কন হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এটাই বলা আছে যে আমাদের যে নাম্বার প্রশ্ন, একের নাম্বার, কিন্তু এখানে একের নাম্বার প্রশ্ন, আমাদের দ্বিতীয় যে প্রশ্ন নাম্বারের উত্তরটা কিন্তু আমরা দেখে নিলাম। শুধু আমাদের বর্ণনাটা দেওয়ার প্রয়োজন না, এখানে যে ও, এ এবং পি ব্যবহার করলাম, অক্ষর শুধু ব্যবহার। অঙ্কনে কি বলা আছে দেখো, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। অর্থাৎ এই যে চিহ্ন বলতে ও, এ, পি এগুলো ব্যবহার করাটা আমাদের যথেষ্ট, আর কিছু বিবরণ দেওয়ার দরকার নেই। এখন আসি আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, এই শ্রেণী যে সারণী থেকে, এই ছক থেকে আমাদের সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। এখন আমরা তাহলে মূর্ধন্য নাম্বার, একের মূর্ধন্য নাম্বারের প্রশ্নের উত্তরটা দেখব। আর এই মূর্ধন্য নাম্বার কিন্তু আমরা অনেকেই, যদি আরেকটা পদ্ধতি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেটাও তোমাদের দেখে দিব। আগে আমাদের প্রশ্নে যেটা আছে সেটা আগে দেখে দিই। দেখো তো তাহলে একের মূর্ধন্য নাম্বার প্রশ্নের উত্তরটা এখন আমরা দেখব। প্রথমে আমাদের দুই কলাম, এখানে কলামগুলো সারি আকারে দেওয়া আছে, আর আমরা এই সারিকে আমরা কলামে রূপান্তরিত করব। তাহলে প্রচুরকের জন্য দুই কলামের একটা ছক তৈরি করতে হবে। তাহলে আমরা দুই কলাম দিয়ে একটা ছক তৈরি করব। দেখো দুই কলাম দিয়ে এখানে থাকবে হচ্ছে, প্রথমে থাকবে শ্রেণী ব্যাপ্তি, এখানে থাকবে হচ্ছে গণ সংখ্যা, আর এখানে আমাদের থাকবে যে এখানে কত দেখো, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে কত 90, এখানে কত আছে 10, 13, 9, 8। এখন এই প্রচুরকের সূত্র কি? প্রচুরকের সূত্র হচ্ছে, দেখো আমাদের এল প্লাস, প্রচুরকের সূত্র যদি আমি লিখি, এখানে প্রচুরকের সূত্র যদি আগে লিখি, তাহলে আমাদের কার কার মান আমাদের এখানে লিখতে হবে, তাহলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো। প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস, তারপরে কি উপরে আছে F1, নিচে আছে F1 যোগ F2 গুণন H। প্রত্যেকটি সূত্রে গড় বলো, মধ্যক বলো, প্রচুরক বলো, প্রত্যেকটা সূত্রে কিন্তু আমাদের 5টি করে অক্ষর রয়েছে। তাহলে এল 1, 2, 3, 4, 5, তার মানে প্রচুরকের সূত্র কিন্তু হয়েছে প্রত্যেকটা সূত্রে। গড়েরও কিন্তু আছে। দেখো আমি যদি গড়ের সূত্র লিখি, এ প্লাস সামেশন FI/UI ডিভাইডেড n, কটা হলো 1। দেখো এটা হচ্ছে গড়ের সূত্র, গড়। এখানেও কিন্তু 5টা আছে, x বার দিয়ে লিখতে হয়। তাহলে দেখো গড়ের সূত্র, দেখো 1, 2, 3, 4, তাহলে আরেকটা কি বাকি আছে H। তাহলে দেখো এটা হচ্ছে গড়ের সূত্র। মধ্যকের সূত্র দেখো, মধ্যকে তো কিন্তু 5টা অক্ষরই আছে, L প্লাস n/2, মানে একটা মান হবে n/2 মান মাইনাস FC গুণন, দেখো কটা হলো 1, 2, 3, আর 2টা আছে, তাহলে H/FM। তাহলে দেখো প্রত্যেকটা সূত্রে কিন্তু 5টি করে অক্ষর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আসি এই প্রচুরকের এলটা কি নির্দেশ করে। এলটাকে বলা হয় লিমিট, তবে এখানে বলা হয় লোয়ার লিমিট, অর্থাৎ নিম্ন সীমা। এই প্রত্যেকটা শ্রেণীরই 2টা করে সীমা থাকে, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। তাহলে এলটা হচ্ছে নিম্ন সীমা, তবে যে সংখ্যাতে সবচাইতে বড় গণসংখ্যার যে শ্রেণীটা আছে সেটাকে বলা হয়
নিম্ন সীমা, তাহলে 61 হবে আমাদের এল এর মান। তাহলে আমি এই মানগুলো যদি এখানে লিখি কী কী লাগিচ্ছে, তাহলে এল সমান সমান 61/61। এবার আসি ব্যবধান, শ্রেণী ব্যবধানটা ইসটা কীভাবে পাবো, শ্রেণী ব্যবধানটা পাবো 70 থেকে 60 বিয়োগ অথবা 61 থেকে 51 বিয়োগ। আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু সবচাইতে ভালো হবে। তাহলে কত হবে, 10 হবে। তাহলে এইচ এর মান আমরা পাচ্ছি 10। তারপরে এখানে F1টা কীভাবে পাবো, F1টা আমরা পাবো সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ করলে, তাহলে সেই ক্ষেত্রে হবে 13 বিয়োগ 10 সমান সমান হবে কত, 3। এবার F2-র মান কীভাবে পাচ্ছি, আবারও 13 থেকে তার নিচের গণসংখ্যা বিয়োগ, তাহলে 13 বিয়োগ 9 সমান সমান কত হবে, 4। আমরা কিন্তু দেখো এখন আমরা মানগুলো এখন বসে দিতে পারবো। প্রচুরকের দেখো আমাদের যে মানগুলো আছে আমরা বসে যদি দিই তাহলে কি হবে, 61 প্লাস F1 কত, F1 হচ্ছে আমাদের 3, নিচে 3 যোগ 4 গুণন এইচটার হচ্ছে 10। এখন আমরা এখানে কিভাবে কাজটা করব, দেখো এই যে 3-এর সাথে 10 গুণ করবো আর 3-এর সাথে এই 4টা যোগ হবে নিচে, তাহলে 61 প্লাস 3 10 কত হয়, 30। এখানে 4 আর 3-এ 7, 30কে আমরা 7 দ্বারা ভাগ করব। 30 কত দ্বারা, 7 দ্বারা ভাগ। চার 4.285। এখানে আমাদের ক্যালকুলেটর একটু সমস্যা আছে তোমাদের, কিন্তু আমার সঠিক বলতে পারছি না। এখানে 4.285 দেখতে পাচ্ছি, 4.285। তাহলে এই যে 85, এখানে 8-এর পরে 5 হওয়ার কারণে কিন্তু 28 29 হয়ে যাবে। তাহলে কি হবে, 61 প্লাস 4.29 এখানে, তাহলে 61-র সাথে 4 যোগ করলে কত হয়, 65 হবে। 65.29 যোগ 2, তাহলে 65 প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই হবে। এখন আসি, এটাই হচ্ছে আমাদের গড়ের যে সর্বশেষ মধ্যাহ্ন নাম্বার ছিল সেই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি বলো তো, যদি এইখানে 13 না থেকে যদি এখানে 13 থাকতো তাহলে কি করতাম, আর এখানে যদি 10 থাকতো তখন কিভাবে কাজটা করতাম। এখন এই ক্ষেত্রে এখানেও 13 থাকতে পারে, আবার কিন্তু শেষে যাও বড় গণসংখ্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রচুরক আমরা তাহলে কিভাবে বের করব, এটাই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারি আমরা। তবে তোমাদেরকে ধারণা দিচ্ছি তখন কি করব আমরা, তখন F1-এর মানটা কত হবে, সেই ক্ষেত্রে F1-এর মানটা আমি তোমাদেরকে একটু বেশি বুঝিয়ে দিচ্ছি। দেখো, অথবা শেষেও কিন্তু থাকতে পারে এই বড় গণসংখ্যাটা, তাহলে সেই ক্ষেত্রে F1-এ আমরা কিন্তু উত্তরটা, প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু শেষ করেছি অলরেডি। এখন আমরা জাস্ট এই ক্ষেত্রে যদি এখানে 13 থাকে তাহলে সেই ক্ষেত্রে F1টা কত হবে, F1টা হবে সেই ক্ষেত্রে দেখো 13, আমরা জানি যে F1টা 13 থেকে যে গণসংখ্যা যেটা বড় সেটার থেকে উপরের গণসংখ্যা বিয়োগ হবে। তাহলে উপরের গণসংখ্যা কি, উপরের গণসংখ্যা নাই মানে 0, তার মানে কি 13ই হবে F1। এবার F2 কি হবে, F2 হবে হচ্ছে আমাদের 13 থেকে 10 বিয়োগ, 13 বিয়োগ 10, তাহলে সেই ক্ষেত্রে হবে 3। F1 হবে 13, এখন F2 হবে 3। এবার আসো, যদি ওই 13টা আমাদের শেষ ঘরে থাকতো, তাহলে ধরো শেষ ঘরে যদি 13 থাকতো তাহলে আবার কি করতাম, তাহলে তখন কি হবে, F1টা তখন F1টা হবে 13 থেকে 9 বিয়োগ, 13 থেকে কত বিয়োগ, 9 বিয়োগ, অর্থাৎ 9 বিয়োগ করলে আমরা প্রথমটা পাচ্ছি, তার মানে F1 পাচ্ছি কত হচ্ছে 4। এবার F2টা কত হবে, 13 বিয়োগ, তাহলে দেখো পরের গণসংখ্যা কিন্তু নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 ধরতে হবে। তাহলে 13 থেকে 0 বাদ দিলে কিন্তু 13 হয়। আমরা কিন্তু এরকম কোনো সময় এই প্রচুরক যদি এরকম থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তো তার কারণেই কিন্তু আমি তোমাদেরকে একটু বুঝাই দিলাম যে F1 F2-র মান যদি শেষে যদি বড় গণসংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে কাজগুলো করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা ঢাকা বোর্ডের সর্বশেষ যে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছিল সেই 3টি প্রশ্নেরই কিন্তু আমরা সমাধানগুলো দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু যে সৃজনশীল প্রশ্ন রয়েছে ঢাকা বোর্ডে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।